সেই 71-16 ডিসেম্বরই তো আমাদের সেই দলিলে আমরা নাই। জেনারেল নিয়াজি ভারতের একজন কমান্ডারের কাছে সারেন্ডার করতেছে। বঙ্গবন্ধুর অদূরদর্শিতা, এবং উনি সেই সময় যদি সঠিক তাজউদ্দিন সাহেবকে, জেনারেল ওসমানীকে, এদেরকে রেখে মুক্তিযুদ্ধের পথে বাংলাদেশকে চালাইতেন, উনি যখন বুঝতে পেরেছিলেন যে হয়তো ভারতীয়রা যাবে না, এটা একটা করদ রাজ্যে পরিণত হবে, যেহেতু দলিলে আমাদের স্বাক্ষর নাই, সেই হিসাবে তিনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনার সৈন্যকে সরিয়ে নিতে হবে। আমি আমার কথাটা শুরু করতে চাই এইভাবে, জি সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের সেই বিখ্যাত উক্তি দিয়ে, জি এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তারই শ্রেষ্ঠ সময়। আমি আসলে মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে দাবি করি না। আমি মনে করি যে আমার যৌবনের সেই শ্রেষ্ঠ সময়টা দেশের কাজে ব্যয় হয়েছে 1971 সালে, যেহেতু আমি তখন দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, আমার যৌবন ছিল। আরেকটা কথা, আজকে আপনি যে আলোচনাটা আমি আসলে শুনতে বসছিলাম, আমি জানি না আমাকে বলতে হবে এই প্রয়োজনে দেখা দিবে, শুনতে বসছিলাম এই কারণে, কারণ আজকের এই যে বিষয়টা আপনি অবতারণা করেছেন জি অত্যন্ত সুন্দর। তাহের সাহেব, আপনার সবসময়ই আমি ফলো করি যে আপনার একটা, আমি এই আমেরিকা আসার পর থেকেই দেখতেছি যে দেশ এবং জাতির যখনই ক্রান্তি লগ্ন আসে তখন আপনি সেই বিষয়টাকে ইস্যু করেন। আপনার আজকের আলোচনার যে প্রেক্ষাপটটা, বিষয়বস্তুটা অত্যন্ত সুন্দর, যে বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ, জি এটাই হওয়া উচিত এখন আমাদের আলোচনা। অতীত নিয়ে বহু ঘাটাঘাটি হয়েছে, আমরা আর এটা নিয়ে পিছনে যেতে চাই না, এগিয়ে যেতে চাই। তবে যে কথাটা বলবো আমি আমার মনের থেকে, আপনি জানেন যে আমি জেনারেল উসমানীর সাথে ছিলাম, তার নির্বাচনী প্রচারণা সহ একদম শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুক্তিযুদ্ধটা হারিয়ে গেছে 16 ডিসেম্বরে, কালকের দিনে। আজকে আমি বসার মূল কারণটাই হলো যে এই দিনটা আসলে আমার মনটা খুব আকুপাকু করে, কারণ 16 ডিসেম্বরেই আমরা মুক্তিযুদ্ধকে হারিয়ে ফেলেছি। আজকে সারা বিশ্বে, বাংলাদেশে তো আছে, ইন্ডিয়াতে বিশেষ করে আপনি দেখবেন যে একটা সারেন্ডারের দলিল দেখানো হয়, এটি আমাদের মুক্তিযুদ্ধ। অথচ এই সারেন্ডারের দলিলেই আমরা নাই। মূল সমস্যাটা তো ওইখানেই হয়ে গেছে আমাদের। আমরা যে 1971-এর যে স্বাধীনতা স্বাধীনতা করি, আমার ভাই বীর মুক্তিযোদ্ধা এখানে আছেন, তারা তো, উনি বেঁচে আছেন, আমরা বেঁচে আছি, অনেকে জীবন উৎসর্গ করেছে, কিন্তু সেই 71-এর 16 ডিসেম্বরই তো আমাদের সেই দলিলে আমরা নাই। সেই যে অনুষ্ঠানগুলো দেখানো হয়, কি দেখানো হয় সেখানে? ভারতের একজন পূর্বাঞ্চলীয় কমান্ডার পাকিস্তানের একজন জেনারেল নিয়াজির কাছে সারেন্ডার করতে, জেনারেল নিয়াজি ভারতের একজন কমান্ডারের কাছে সারেন্ডার করতেছে। হোয়ার ইজ আওয়ার, মানে সিএনসি, কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ লিবারেশন উনি ওয়ার, কোথায় ছিলেন? হোয়ার ইজ, উনি কোথায় ছিলেন? উনি কোথায় আসলেন না ছিল? কেন? জি, এটাই হলো কথা। জি সেইখান থেকে আমাদেরকে, আমরা এর পরবর্তী সময়ে সেই কাহিনী আমরা সবাই জানি, যে উনি চেয়েছিলেন একটা জিনিস, আজকে যে ছাত্ররা যেটা দাবি করতেছে, আজকের প্রেক্ষাপটে আমি এই কথাটাই বলতে চাই, জি আজকে যে প্রেক্ষাপটটা, যে আমাদের সেই স্বাধীনতার দাবি, বাংলাদেশের স্বাধীনতা, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, সেই কথাটাই আজকে বেশি করে ছাত্ররা বলতেছে। কিন্তু সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে প্রধান, যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, ভারতের জেনারেল যিনি ছিলেন, প্রধান ছিলেন জেনারেল মানিক শ, তিনি এবং জেনারেল উসমানী ছিলেন সমপদমর্যাদার, 4 স্টার জেনারেল। সেখানে আত্মসমর্পণ দলিলে উনি চেয়েছিলেন যে ভারতের যিনি অধিনায়ক, যিনি কমান্ডার ইন চিফ ভারতীয় সেনাবাহিনীর, সে থাকবে, তাহলে আমি থাকবো, তাহলে সেটা সমমর্যাদার স্বাধীনতাটা আমাদের ওই দিনই আমরা পেয়ে যেতাম। কিন্তু সেই সুযোগ আমাদের ঘটে নাই। চক্রান্ত এবং অন্য অন্য নানান কারণে আমরা তখনই সেটা হারিয়ে ফেলেছি। তার পরবর্তী সময়ে আমার ভাই বলেছেন যে ওনাদের যে ব্যর্থতার কাহিনী, বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন পাকিস্তানের কারাগার থেকে, আসার পরে কি হলো, উনি বলতে হয়তো, উনি নিজেই স্বীকার করছেন যে উনি বললে মানুষ ধরবে, কিন্তু শেখ কামাল না, উনার ভাইগনা শেখ ফজলুল হক মনি, উনি বলছিলেন যে মামা তুমি তো মুক্তিযুদ্ধ করো নাই, মুক্তিযুদ্ধ তো আমি করেছি। উনি ভারতে ছিলেন, এটাই ওনার বড় কাজ, কিন্তু কোথায় যুদ্ধ করেছেন আমরা দেখি নাই। উনি বললেন যে আমার কথা মতো তোমাকে চলতে হবে। তার পরবর্তী সময় কি হলো, মুক্তিযুদ্ধের যে মূল শক্তি তাজউদ্দিন,
উসমানী, এদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হলো এবং দেশ থেকে কোথায় নেওয়া হলো। এই সেই ব্যর্থতার পাই বললো না, আমি নিজে বললাম যদি আমাকে দরিয়া পিটায় পিটাক, কিন্তু আমি বললাম সব ব্যর্থতার মূল নায়কই হলেন যে বঙ্গবন্ধুর অদূরদর্শিতা, এবং উনি সেই সময় যদি সঠিক তাজউদ্দিন সাহেবকে, জেনারেল উসমানীকে, এদেরকে রেখে মুক্তিযুদ্ধের পথে বাংলাদেশকে চালাইতেন, উনি একটা সাহসী কাজ করছিলেন, সেজন্য আমরা অনেকটা বেঁচে গেছি। সেজন্য আমি ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে। উনি যখন বুঝতে পেরেছিলেন যে হয়তো ভারতীয়রা যাবে না, এটা একটা করদ রাজ্যে পরিণত হবে, যেহেতু দলিলে আমাদের স্বাক্ষর নাই, সেই হিসাবে তিনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনার সৈন্যকে সরিয়ে নিতে হবে, এবং এই কাজটা উনি করতে পেরেছিলেন। সেটা মহামতি ইন্দিরা গান্ধীর বদান্যতা এবং উনার ব্যক্তিগত এই যে প্রচেষ্টা, এর ফলে হয়তো আমরা স্বাধীনতার যে স্বাদ এখন বলতেছি সেটা উপভোগ করতেছি। তারপরে স্বাধীনতা কুড়িয়ে 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 চলতে চলতে আজকের অবস্থা আসছে। আজকের প্রেক্ষাপটে আমি মনে করি আমাদের ওই ইতিহাসের ওই ওই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের পিছনে ফিরে না গেলেও কিন্তু যে ইতিহাসটা আমরা হারিয়ে ফেলেছি, যে ইতিহাসের প্রিয় সত্য কথাটি আজকে উচ্চারণ করতে হবে বেশি করে, ওই দলিল আমাদের দেখাইয়া লাভ নাই। আমাদের দেখাতে হবে যে আমাদের একটা ভূখণ্ড আছে, একটা জিওগ্রাফিক্যাল টেরিটরি আছে, আমাদের একটা সংবিধান আছে, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই হিসাবে এই নতুন যে বিপ্লব, এটাকে আমি কখনো স্বাধীনতা বলবো না, এটাকে বলবো একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয়। এই বিজয়কে কাজিয়ে লাগিয়ে এই স্বাধীনতায় 53 বছর পরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।